ইউনিয়ন পরিষদ নির্বাচনের 2 ধাপে জিতেছে 411 স্বতন্ত্র প্রার্থী, বেশিরভাগই বিদ্রোহী, বেকায়দায় আওয়ামী লীগ। চট্টগ্রাম কক্সবাজার রুটের বাসে বাড়তি ভাড়া আদায়, অনিয়ম বন্ধে মাঠে নিয়ে বিআরটিএর নজরদারি। আগামী বছর এপ্রিলে এসএসসি, জুনে হবে এইচএসসি পরীক্ষা, এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শিক্ষা বোর্ড। দেশের ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা বেড়েছে 50%, হ্যাকিং রোধে সমন্বিত পরিকল্পনার তাগিদ। বিশ্বকাপ বাছাইয়ে সুপার ক্লাসিকোয় লড়ছে 2 প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2 ধাপে 411 ইউপিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী, যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এত বিপুল সংখ্যক বিদ্রোহী নিয়ে বেকায়দায় দল, কারণ জাতীয় নির্বাচনের আগে দলে শৃঙ্খলা ফেরানোই এখন বিশাল চ্যালেঞ্জ। কেন্দ্রের নেতারা জানান, পরিস্থিতি মোকাবেলায় বিদ্রোহীদের মদতদাতা মন্ত্রী, এমপিদের শাস্তির আওতায় আনা হবে। 19 নভেম্বর দলের কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সভাপতি শেখ হাসিনা। নির্বাচনী সহিংসতায় অন্তত 40 জন মারা গেলেও ইউপিতে ভোট পড়েছে প্রায় 70%। কমিশনের দাবি, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে মানুষ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2 ধাপে ইউপিতে নৌকার প্রার্থী জিতেছেন 753টিতে। এর মধ্যে 250 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন 411টিতে, যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী। দলের মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছে প্রশ্ন ছিল, বিদ্রোহীরা বেশি জনপ্রিয় বলেই কি দলীয় প্রার্থীরা পরাজিত হচ্ছেন? প্রার্থীর নিজস্ব অনেক জায়গায় অনেক দুর্বলতা থাকতে পারে। এখানে অর্থের একটা বিষয় থাকে, এখানে পাড়া মহল্লার একটা বিষয় থাকে, গোষ্ঠী জ্ঞাতি নিয়ে একটা মেরুকরণ থাকে। সেই সব ক্ষেত্রে হয়তো সেই জায়গায় ভালো করতে পারে নাই, কিন্তু তার অর্থ এই না যে আমরা মনোনয়ন দিতে ভুল করেছি। ইউপি নির্বাচনের পরবর্তী 3 ধাপে বিদ্রোহী প্রার্থী আরও বাড়বে বলে ধারণা আওয়ামী লীগ নেতাদের। তাদের চিহ্নিত করতে একজন উপদেষ্টার নেতৃত্বে কাজ শুরু করেছে টিম, যাদের মদতদাতাদেরও খুঁজে বের করা হচ্ছে। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের কোনো অংশের অথবা একটি ক্ষুদ্র অংশের প্রতিবন্ধকতার মুখোমুখি হোক, এটা উনি চান না। বিদ্রোহী প্রার্থী যেটা হচ্ছে, এটা যদিও একটা শঙ্কার ব্যাপার, অস্বীকার করার কোনো উপায় নেই। সাসপেন্ড করা হচ্ছে, শোকজ করা হচ্ছে। আমাদের দলের যে সমস্ত মানুষ, পদবিধারী নেতা, যারা জনপ্রতিনিধিও দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে, এ বিষয়েও আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আগামী 19 তারিখ যে আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানে মাননীয় নেত্রী নিশ্চয়ই এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন। 28 নভেম্বর তৃতীয় ধাপে 1004টি ইউপিতে ভোট। 1069 জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এখনও ভোটের মাঠে রয়েছেন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুর সদরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন কোতোয়ালকে কুপিয়ে ও গুলি করে আহতের অভিযোগ উঠেছে স্থানীয় এমপি ইকবাল হোসেন অপু ও তার সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শহরের ডাকবাংলা মোড়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জাকির জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরে গত 14 নভেম্বর শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন কোতোয়ালের ভাই মেহেদি হাসানকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর সদর থানায় জাকির হোসেন এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পরে থানা থেকে বের হলে স্থানীয় এমপি ইকবাল হোসেন অপুর উপস্থিতিতে একদল সন্ত্রাসী জাকিরকে এলো পাতারে কুপিয়ে ও গুলি করে বলে অভিযোগ তার। পরে স্থানীয়রা জাকিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমাদেরকে এলো পাতারে গুলি করা শুরু করে। এর ভিতরে দেখি এমপি সাহেব নিজেই দাঁড়ায় আছে। ইকবাল হোসেন অপু তার নির্দেশে গুলি করলো বাচ্চু ব্যাপারী প্রকাশ।
খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। সংসদে একটি আইন প্রণয়নের আলোচনায় বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী কথা বলেন। 401 ধারায় করা খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন আগে নিষ্পত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি আর পুনর্বিবেচনার সুযোগ নেই। শনিবার থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন। গুরুতর অসুস্থ জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবারও আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই। সংসদে আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা। বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় এ সুযোগ দেওয়ার এখতিয়ার সরকারের আছে। তবে আইনমন্ত্রী জানান, একবার নিষ্পত্তি হওয়া আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই। এত বেশি ক্ষমতা যেখানে আইন দিচ্ছে সরকারকে, সেখানে সরকারের আইনমন্ত্রী কেন সেই ক্ষমতাকে প্রয়োগ করতে চাচ্ছেন না? কেন তিনি তার নিজের হাত নিজে বেঁধে ফেলতে চাইছেন? এটা আমার বোধগম্য হয় না। আর বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো মাননীয় স্পিকার, তাহলে 401-এ যেতে হতো না। বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে যেতে পারতেন। একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মাননীয় স্পিকার, উনি বলতে মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই 401 ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই। তো মাননীয় স্পিকার, সেই জন্য এই নতুন করে এই পুরানো দরখাস্তের উপরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আইনমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার সামনের সারিতে ছিলেন সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় তিনি আইনমন্ত্রীকে এ বিষয়ে পরামর্শ দেন। যিনি আজকে তার জন্য এত মাননীয় প্রধানমন্ত্রী যে মানবিক দিকটা দেখিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু অগস্ট মাসের 21 তারিখ 2004 সালে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। তার প্রধান আসামি কে, এটা কিন্তু খুঁজে বের রায়ের মধ্যে আছে। তার প্রধান আসামি হচ্ছে ওনার ছেলে তারেক জিয়া। আইনমন্ত্রী আরও বলেন, আইন সবার জন্য সমান। তারপরও খালেদা জিয়া সাজাপ্রাপ্ত কয়েদিদের চেয়ে বাড়তি সুবিধা ভোগ করছেন। এটি পাচ্ছেন প্রধানমন্ত্রীর মানবিকতার কারণে। প্রস্তাব করছি যে লিডার এন্ড ডেপুটি লিডার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, অসুস্থ খালেদা জিয়ার জন্য অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বাসগুলো। সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সা হলেও আদায় করা হচ্ছে 2 টাকা 26 পয়সা পর্যন্ত। ভাড়া আদায়ে অনিয়ম বন্ধে বিআরটিএ মাঠে থাকার কথা বললেও বাস্তবে চিত্র ভিন্ন। চট্টগ্রাম থেকে কক্সবাজারের সড়ক পথে দূরত্ব প্রায় 155 কিলোমিটার। এতদিন এ রুটে সরকার নির্ধারিত ভাড়া ছিল 224 টাকা, কিন্তু আদায় করা হতো 250 টাকা। সম্প্রতি ভাড়া বৃদ্ধির পর সরকার নির্ধারিত ভাড়া 284 টাকা হলেও আদায় করা হচ্ছে 350 টাকা। মনিটরিংয়ের অভাবে বাস মালিকরা ইচ্ছে মতো ভাড়া হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 1 লাফে 100 টাকা বেড়ে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য অ্যাডজাস্ট করা কিছুটা টাফ হবে। এটা তো খুবই অযৌক্তিক একটা বাস ভাড়া বাড়ানো হয়েছে। নির্দেশনা অনুসারে কারো গাড়িতে আমরা রিপোর্ট দেখি নাই, চার্জশিট দেখি নাই, তাদের ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে। সরকারকে আমরা দাবি জানাচ্ছি ওনারা যাতে এটা মনিটরিং করেন। তবে যাত্রীদের অভিযোগ উড়িয়ে দিয়ে মালিক সমিতি বলছে, বাসে টানানো তালিকার বেশি ভাড়া নিলে দায় নিতে রাজি নয় তারা। সব গাড়িতে আমরা চার্ট আছে, আমরা উঠে দেখেন একটা করি বলে দিচ্ছি। যদি যাত্রী যে ভাড়া নির্ধারণ করেছে সরকার, তার চেয়ে যদি ভাড়া বেশি নেয়, তাহলে আপনারাকে ফাইন করবে এবং পুলিশ ধরে নিয়ে যাবে, হাজতে দিবে, কিন্তু আমরা ছড়াবো না। সিএনজি চালিত যেসব বাস বাড়তি ভাড়া নিচ্ছে তাদের চিহ্নিতে পদক্ষেপের কথা জানিয়েছে বিআরটিএ। গত কয়েকদিন ধরে বিআরটিএ এবং এখানে যে মেট্রোপলিটন পুলিশ ওনারা কাজ করছে। যেহেতু এটা একটা অনেক বড় একটা কর্মযোগ্য,
এটা পুরোটা শেষ করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এই কাজটা চলমান আছে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে। পর্যটন নগরীতে যাতায়াতে ভাড়ার এমন কারসাজিতে পর্যটন খাত ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী বছরে এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে, আর জুন মাসে হবে এইচএসসি পরীক্ষা। এমন পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আগামী বছর পরীক্ষা নেওয়া হবে সব বিষয়েই। শিক্ষাসূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু করোনার কারণে গত 2 বছরে এলোমেলো হয়েছে সেই সূচি। 2020 সালে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে হলেও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। এ বছরও এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে অনুষ্ঠিত হচ্ছে নভেম্বরে, আর এইচএসসি হবে ডিসেম্বরে। শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও 2 মাস করে পিছিয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছুটা সংক্ষিপ্ত হয়েছে সিলেবাস, তবে এবারের মতো 3টি নয়, পরীক্ষা হবে সব বিষয়েই। জানুয়ারিতে শুরু হবে প্রশ্নপত্র তৈরি, একই সাথে হবে নির্বাচনী পরীক্ষাও। পরীক্ষার প্রস্তুতি, আমাদের প্রশ্নপত্র প্রণয়ন, আমাদের সিলেবাসটা শেষ করা, আমাদের মডারেশন, সব কিছু নিয়ে একটা যথেষ্ট সময় লাগে। আর ফেব্রুয়ারির পরীক্ষাটা হয়তো বা এপ্রিলে চলে গেল, আবার এপ্রিলে যে এইচএসসির পরীক্ষাটা সেটা হয়তো আরও 2 মাস পিছিয়ে জুনে চলে যেতে পারে। সব বিষয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন শিক্ষকরা। পরীক্ষা পেছানোর ফলে সিলেবাস শেষ করে শিক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে বলেও ধারণা তাদের। শিক্ষকরা আমরা আরেকটু গুছাই আমরা প্রস্তুতি নিতে পারবো, শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারবে। এতে করে আমি মনে করি সবার জন্যই, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটা ভালো হলো। 2023 সাল থেকে স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে আশা করছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারি স্কুলে 2022 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 25 নভেম্বর অনলাইনে আবেদন শুরু হবে, শেষ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবার প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও অনলাইনে আবেদন ও কেন্দ্রীয় লটারি হবে। সরকারি মাধ্যমিকে লটারি আগামী 15 ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর। এবার ভর্তি আবেদন ফি ধরা হয়েছে 110 টাকা। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার পূর্ণাঙ্গ রায় প্রধান বিচারপতির কাছে ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 72 ঘন্টার পর মামলা করা যাবে না এমন পর্যবেক্ষণ নেই সেই লিখিত রায়ে। এদিকে রায়ের সময় মৌখিকভাবে 72 ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা নেওয়া যাবে না উল্লেখ করা হলেও 49 পৃষ্ঠার লিখিত রায়ে এমন কোনো পর্যবেক্ষণ উল্লেখ করেননি বিচারক কামরুন নাহার। গত 11 নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক হিসেবে তিনি রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায় দেন। রায়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ সহ 5 আসামের সবাইকে খালাস দেন আদালত। রাজধানীর রাজারবাগের কথিত পীরের অবৈধ সম্পদ ও জমি দখলের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিষয়টি অনুসন্ধানের জন্য 3 সদস্যের দল গঠন করেছে সংস্থাটি। আদালতের আদেশে এই অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব। প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের, হামলাসহ নানা অভিযোগ রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে। দেশের 6 জেলা থেকে 34টি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে 19 সেপ্টেম্বর ওই পীর ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদেশ দেয় আদালত। পাশাপাশি তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে দুদককে বলা হয়। আদালতের আদেশে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে দুদক। দেশের বিভিন্ন এলাকায় 7,000 একর জমি ও রাবার বাগান দখলের অভিযোগ আসে সংস্থাটির কাছে। সরল মন অনুসারী ও সাধারণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে কিছু জমি ক্রয় ও দখলের অভিযোগও পেয়েছে দুদক। অবৈধভাবে রাবার বাগান দখল সহ অন্যান্যভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মাননীয় আদালত
তদন্ত করার নির্দেশনা দিয়েছেন। এ মাসের মধ্যেই অনুসন্ধান শেষ করার চেষ্টা করছে সংস্থাটি। প্রাপ্ত অভিযোগ ও তথ্য উপাত্তের সত্যতা পাওয়া গেলেই মামলা করা হবে বলে জানিয়েছে দুদক। আদালতের নির্দেশনা 30-11 তারিখের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিলের জন্য। তো আমাদের তদন্তকারী অফিসার আশা করি এর মধ্যে তদন্ত প্রতিবেদন দিবেন। অনুসন্ধান চলাকালে প্রয়োজনে রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে বলেও জানিয়েছে দুদক সচিব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে 17টি নথি গায়েবের ঘটনায় জড়িত থাকার দায়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগে 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে গঠিত 4 সদস্যের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এদিকে শাহবাগ থানার পাশাপাশি ঘটনার তদন্ত করছে সিআইডিও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েব হয় 28 অক্টোবর। ওই ঘটনার অনুসন্ধান শেষে 4 কর্মচারীকে চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে চিহ্নিত 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব মোহাম্মদ আলী নূর। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে। লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে সেই অনুযায়ী। বরখাস্ত 4 কর্মচারী হলেন ক্রয় ও সংগ্রহ 2 শাখার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়শা সিদ্দিকা ও জোসেফ সর্দার, প্রশাসন 2 এর অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন 3 শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে বলে জানান সচিব। অ্যাকশন চলমান আছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা কাজ চলমান থাকবে। নথি গায়েবের ঘটনায় 19 অক্টোবর শাহবাগ থানায় জিডি করেন উপসচিব নাদিয়া হায়দার। পরে ঘটনাস্থলে তদন্ত করে সিআইডি। সে সময় মন্ত্রণালয়ের যে 6 কর্মচারীকে সিআইডি জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে আয়শা সিদ্দিকা ও জোসেফ সর্দারও ছিলেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বারবার বলার পরও দেশের ই-কমার্স খাত থেকে অর্থ পাচার রোধে সরকারের নেওয়া পদক্ষেপ না জানানোয় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন। আগামী 23 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। এ প্রতিবেদনে ই-কমার্স খাতের কর আদায়ের নীতিমালা ও কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপক্ষকে জানাতে হবে। আদালত জানান, নোটিশ জারির পরেও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এ বিষয়টি আদালত গুরুতরভাবে নিচ্ছে। এসব অবহেলা সহ্য করা হবে না। পরে আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। গত 28 সেপ্টেম্বর ই-কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। অনিয়মের অভিযোগে দারাজের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। মঙ্গলবার দুপুরে টানা 2 ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। দারাজের হেড অব স্টেক হোল্ডার শামসুল ইসলাম মাসুদ এবং হেড অব কমার্শিয়াল কামরুল ইসলামের কাছে বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রির বিষয়ে ব্যাখ্যা চায় সিআইডি। জবাবে তৃতীয় পক্ষ বা সেলার এসব বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রি করেছে বলে দাবি করে দারাজের প্রতিনিধি। তবে লেনদেন দারাজের অ্যাকাউন্টের মাধ্যমে হওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠানটি দায় এড়াতে পারে না বলছেন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে আগামী সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিআইডি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অনুভূত হবে শীত। হতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ, আর জানুয়ারিতে 2টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে রাজধানীতে বাড়ছে শীতের কাপড়ের বেচাকেনা। গত 3 দিন সারা দেশে বৃষ্টিপাতের কারণে শীতের আমেজ থাকলেও মঙ্গলবার সকাল থেকে কেটে গেছে মেঘের ঘনঘটা। তবে ভোরের দিকে অনুভূত হচ্ছে হালকা শীত। আবহাওয়া অফিস বলছে 20 নভেম্বরের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অনুভূত হবে শীত। আসতে পারে 2-3টি শৈত্যপ্রবাহ। আবার মেঘ চলে আসবে আমাদের দেশের উপরে, সেক্ষেত্রে তাপমাত্রা আপনার বেড়ে যাবে। বিশেষ করে আপনার রাতে তাপমাত্রা বেড়ে যাবে। দেখা যাবে যে শীতের যে আপনার অনুভূতি এটা অনেকটা কমে যাবে, বিশেষ করে এই মাসের শেষের দিকে। সেকেন্ড উইক থেকে শীতটা পুরোপুরি শুরু হয়ে যাবে। বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর ডিভিশন, এদিকে যশোর কুষ্টিয়ার দিকে আপনার কোনো জায়গায় তাপমাত্রা 10-এর কাছাকাছি চলে আসবে।
এদিকে শীত শুরু না হতেই বেচাকেনা শুরু হয়েছে শীতের কাপড়ের। ফুটপাত থেকে শীতবস্ত্র কিনছেন নিম্ন আয়ের মানুষজন। তবে বিক্রি এখনও আশানুরূপ নয় বলছে বিক্রেতারা। ফুটপাতের কাপড় তো দাম একটু কমই, এই জন্য কিনতে আসছে আর কি। আগে ছিল 150-200 টাকা, এখন 250-300 টাকার নিচে কোনো ভালো গেঞ্জি পাওয়া যাচ্ছে না। মানে দিনে বিক্রি হয় 20টা, 25টা, 22টা, 15টা এরকম। এবার জানুয়ারিতে দুটি তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, ওখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। মানিক, আপনি কি শুনতে পাচ্ছেন? মানিক, চুয়াডাঙ্গার বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। মানিক, চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি, চুয়াডাঙ্গায় এখন একেবারেই যে তীব্রভাবে শীত জেগে বসেছে এমনটি বলা না গেলেও চুয়াডাঙ্গায় শীতের আমেজ শুরু হয়েছে এবং গত দুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছে ওই বৃষ্টিপাতের ভেতরে ওই সময় তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, গতকালের তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। তারপর 18, 19, 20, 22 এরকম একটা তাপমাত্রার ভেতরে চুয়াডাঙ্গার মানুষ। তো এই কারণেই তাপমাত্রাটা একেবারে নিচের দিকে না থাকায় একটু উপরের দিকে আছে, যে কারণে তীব্র শীত জেগে বসেনি। তবে শীতের আমেজ আছে চারিদিকে এবং পারিপার্শ্বিক অবস্থা সেটা জানান দিচ্ছে যে আসলে শীত আসছে। তো শীতের সময় যে বিষয়গুলো দেখা যায় সেটা দেখা যায় যে তীব্র ঘন কুয়াশা, যেমন আমরা গতকাল দেখেছি তীব্র ঘন কুয়াশা ছিল, আজ সকাল থেকে একটু কুয়াশা ছিল, তারপরেও এখন কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ঝলমলে রোদ। আর এর পাশাপাশি শীতের যে বিষয়গুলো থাকে সেগুলো যেমন রাস্তার পাশে পাশে ধুপি তৈরি শুরু হয়েছে এবং লেপ তোষক এগুলো শুরু হয়েছে, বাজারে কম্বল বিক্রি শুরু হয়েছে। এইগুলো মানুষের প্রস্তুতি একটা শুরু হয়েছে শীত নিয়ে। তো এর বাইরে একেবারে যে সময়টিতে এবার বোধহয় একটু আস্তে ধীরে দেরিতে আসছে শীত, তবে শীত আসছে। শীতের এই আবহাওয়ার ভেতরে যে আমরা যে আলামতগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কখনো কখনো মাঝে মধ্যেই যে সন্ধ্যার পরে শীত লাগছে, দিনের বেলায় খুব বেশি শীত না লাগলেও ভোরের দিকে শীত থাকছে। এবং এই শীতের কারণে যে বিষয়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রোগবালাই বাড়ছে, বিশেষ করে শিশু রোগীরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তারা হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অনেক শিশু রোগী চুয়াডাঙ্গা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মানিক আকবর। উৎপাদিত পেঁয়াজ দিয়ে সারা বছরের চাহিদা মেটাতে নানা পরামর্শ ফরিদপুরের পেঁয়াজ চাষীদের। তাদের মতে উন্নত জাতের পেঁয়াজ বীজ সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে সারা বছরের চাহিদা মেটানো যেতে পারে। মৌসুমে পেঁয়াজ আবাদের পর কম মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হয় চাষিদের, আর প্রতি বছরই মৌসুম শেষে বেড়ে যায় পেঁয়াজের দাম। বেশিরভাগ সময় বিদেশ থেকে আমদানি করতে হয় পেঁয়াজ। এতে একদিকে বেশি দামে পেঁয়াজ কিনতে গিয়ে বিপাকে পড়েন ক্রেতারা, অপরদিকে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন চাষিরা। এ সমস্যার সমাধানে মৌসুমের সময় চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করলে দেশে পেঁয়াজের ঘাটতি থাকবে না বলে মনে করেন চাষিরা। পাশাপাশি এই ফসলে আমদানি নির্ভরতা কমবে বলেও মত তাদের। আমাকে বিদেশে বীজ লাগবে না, যদি আমার কৃষক যদি আমাকে বীজের দাম যদি ভালো দেয়, সরকার যদি বীজের দাম ভালো দেয়, তাহলে আমাকে এই দাম মনে করি কৃষক বাংলাদেশ থেকে বিদেশ থেকে বীজ আনতে হবে না। এইবার যে পরিমাণে দাম আছে তাতে যদি আমরা 50 টাকা কেজি পরিমাণে পাই তাহলে আমরা বাইসে থাকতে পারবো। জেলায় মুড়িকাটা, কন্দ বা হালি এবং দানা এই 3 ধরনের পেঁয়াজ চাষ হয়। এর মধ্যে মূল মৌসুমে হালি পেঁয়াজ চাষ হয়। পেঁয়াজের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের আধুনিক চাষ পদ্ধতির প্রশিক্ষণ এবং উচ্চ ফলনশীল জাতের বীজ উৎপাদনে কাজ করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে একটু খরচ বেশি হয়, কারণ প্রচুর পরিমাণে বাল্ব লাগে। আমরা দেখেছি 1 বিঘা জমি
মুড়িঘাটা পেঁয়াজ আবাদ করতে প্রায় 35,000 টাকা খরচ হয়। সেই হিসাবে প্রতি একরে 1 লাখ থেকে 1,10,000 টাকা খরচ হয়। পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই বিষয়টা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং অচিরেই এখানে যাতে চাষিরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন সেই রকম উপযোগী একটা ব্যবস্থা তারা করতে যাচ্ছেন বলে আমাকে আশ্বস্ত করা হয়েছে। অচিরেই ফরিদপুর অঞ্চলে আধুনিক হিমাগার স্থাপন করা হবে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা মহানগরীতে প্রবেশের গুরুত্বপূর্ণ 4টি সড়ক প্রায় 8 বছর ধরে বেহাল। সড়কের বেশিরভাগ জায়গায় ছোট বড় গর্ত আর খানাখন্দে ভরা। সামান্য সড়ক 4টিতে পানি জমে প্রায়ই যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। যদিও কোনো সড়ক সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর। খুলনা শিপইয়ার্ড সড়কের দৃশ্য এটি। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে চালকদের। প্রায়ই উল্টে যাচ্ছে ইজি বাইক। শুধু এই সড়কই নয়, একই পরিস্থিতি নগরীর শেরেবাংলা, এমএ বাড়ি ও সোনাডাঙ্গা বাইপাস সড়কের। এসব সড়কের পাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ভোগান্তির শিকার হন হাজারো মানুষ। এই রাস্তার কারণে মনে করেন যে আমার ওই দাঁত কবলিং খুলে গেছে। মনে করেন যে একটা গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হইতো, আমার তো স্টার্টিং এ কোনো কাজ করতেছে না। এখানে একটা শিপইয়ার্ড আছে, অক্সিজেন কোম্পানি আছে, ছোট বড় মিল ফ্যাক্টরি আছে, কোনো কাস্টমার নাই। 2013 সালের পর থেকে কোনো সংস্কারের মুখ দেখেনি এমএ বাড়ি ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক। আর শিপইয়ার্ড সড়ক প্রশস্ত ও সংস্কারের অর্থ বরাদ্দ হলেও 8 বছরে কাজই শুরু করতে পারেনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এদিকে 2020 সালে শেরেবাংলা রোডের কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। এখন বর্ষা চলে গেছে, আমাদের কাজের প্রোগ্রেস 50%। আমরা আশা করি জুন 2020-এর মধ্যে সব ধরনের প্রতিবন্ধকতা এড়িয়ে এই প্রকল্পটা আমরা যত সময়ে ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। খুলনা সিটি মেয়র বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুরুত্ব না দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আগামী অর্থ বছরের মধ্যে সব সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। মানুষের জানমালের ক্ষতি হচ্ছে, এই যে তাদের নাই। এই জন্য এই সমস্ত জায়গায় কাজ করা খুব কঠিন। তার কারণ এটা সিটি গভর্নমেন্ট যদি হয় তাহলে এইগুলো সব এক জায়গায় নিয়ন্ত্রণ থাকে, এই কাজগুলো করা যায়। এই শিপইয়ার্ড সড়ক এবং আমাদের যেটা বাস টার্মিনালের পাশের সড়ক, দুটাই আমাদের আসলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে পর্যায়ে আছি, এটা আমরা আশা করতে পারি যে নেক্সট অর্থ বছরে জনগণের দুর্ভোগ কষ্ট লাঘব হবে। বারবার শুধু সমস্যা সমাধানের আশ্বাস নয়, এই দুর্ভোগ থেকে মুক্তি চান খুলনাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা শিপইয়ার্ড সড়কের দৃশ্য এটি। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে চালকদের। প্রায়ই উল্টে যাচ্ছে ইজি বাইক। শুধু এই সড়কই নয়, একই পরিস্থিতি নগরীর শেরেবাংলা, এমএ বাড়ি ও সোনাডাঙ্গা বাইপাস সড়কের। এসব সড়কের পাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ভোগান্তির শিকার হন হাজারো মানুষ। এই রাস্তার কারণে মনে করেন যে আমার ওই দাঁত কবলিং খুলে গেছে। মনে করেন যে একটা গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হইতো, আমার তো স্টার্টিং এ কোনো কাজ করতেছে না। এখানে একটা শিপইয়ার্ড আছে, অক্সিজেন কোম্পানি আছে, ছোট বড় মিল ফ্যাক্টরি আছে, কোনো কাস্টমার নাই। 2013 সালের পর থেকে কোনো সংস্কারের মুখ দেখেনি এমএ বাড়ি ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক। আর শিপইয়ার্ড সড়ক প্রশস্ত ও সংস্কারের অর্থ বরাদ্দ হলেও 8 বছরে কাজই শুরু করতে পারেনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এদিকে 2020 সালে শেরেবাংলা রোডের কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। এখন বর্ষা চলে গেছে, আমাদের কাজের প্রোগ্রেস 50%। আমরা আশা করি জুন 2020-এর মধ্যে সব ধরনের প্রতিবন্ধকতা এড়িয়ে এই প্রকল্পটা আমরা যত সময়ে ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। খুলনা সিটি মেয়র বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুরুত্ব না দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আগামী অর্থ বছরের মধ্যে সব সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। মানুষের জানমালের ক্ষতি হচ্ছে, এই যে তাদের নাই। এই জন্য এই সমস্ত জায়গায় কাজ করা খুব কঠিন। তার কারণ এটা সিটি গভর্নমেন্ট যদি হয় তাহলে এইগুলো সব এক জায়গায় নিয়ন্ত্রণ থাকে, এই কাজগুলো করা যায়। এই শিপইয়ার্ড সড়ক এবং আমাদের যেটা বাস টার্মিনালের পাশের সড়ক, দুটাই আমাদের আসলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে পর্যায়ে আছি, এটা আমরা আশা করতে পারি যে নেক্সট অর্থ বছরে জনগণের দুর্ভোগ কষ্ট লাঘব হবে। বারবার শুধু সমস্যা সমাধানের আশ্বাস নয়, এই দুর্ভোগ থেকে মুক্তি চান খুলনাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জীবনের ঝুঁকি নিয়ে বগুড়ায় 2টি হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হলেও 1.5 বছরেও প্রণোদনার টাকা পাননি 700-র বেশি কর্মকর্তা কর্মচারী। কর্মকর্তারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
তবে বরাদ্দ পাওয়া যায়নি এখনো। গত বছরের ২৮ মার্চ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে শুধু করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। সে সময় থেকে হাসপাতালটিতে ২০১ জন চিকিৎসক, নার্স সহ নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ করলেও এখনও পাননি প্রণোদনার টাকা। বগুড়া শহরের আরেক চিকিৎসা কেন্দ্র শহীদ জিয়াউর রহমান মেডিকেলেও করোনার চিকিৎসা শুরু হয় গেল বছর ২৮ জুন। সেখানেও ডাক্তার, নার্স সহ ৫৩০ জন কর্মকর্তা কর্মচারী সেবা দিলেও তাদের ভাগ্যেও এখনও জোটেনি প্রণোদনার অর্থ। আমরা সবাই পর্যাপ্ত সেবা দেওয়ার চেষ্টা করছি। সেবা দিতে গিয়ে আমাদের অনেক চিকিৎসক, অনেক নার্স এবং আমাদের সহকর্মী আক্রান্ত হয়েছে। আমরা করোনার সময় সবাই জীবনের ঝুঁকিলে ডিউটি করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেটা অনুদান দিতে চেয়েছিল, কিন্তু আমরা তো এখন ওইটা পাইনি, আমাদের হাসপাতালে কেউই পাইনি। ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতাল এবং ১২০০ শয্যার জিয়াউর রহমান মেডিকেলে সাধারণ রোগীদের পাশাপাশি করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে এখনও। আমরা একই সঙ্গে সরকারি চিকিৎসক এবং কর্মচারীদের নামের তালিকা আমাদের অধিদপ্তরে পাঠিয়েছি এবং তার মধ্যে চিকিৎসকদের বরাদ্দটি আমরা পেয়েছি এবং তাদেরকে প্রদান করা হয়েছে। যেহেতু কর্মচারীদের বরাদ্দ আমরা এখনও পাই নাই, আমরা বারংবার যোগাযোগ করেছি এবং এখনও করে যাচ্ছি, তারা যেন তাদের প্রণোদনার অংশটি পায়। এই টাকা অর্থর চেয়ে কিন্তু স্বীকৃতিটাকে আমরা সবাই যারা স্বাস্থ্যকর্মী আছে তারা বেশি গুরুত্ব দিচ্ছি। এই টাকাটা পাওয়া যায়, তার আর্থিক যে বেনিফিট হবে তার চেয়ে বড় হলো স্বীকৃতিটা। গেল বছর করোনা চিকিৎসার শুরুতে সেবাদানকারীদের জন্য মূল বেতনের দ্বিগুণ টাকা প্রণোদনা ঘোষণা করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অনেকেই তা পাননি বলে অভিযোগ করছেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্বে করোনায় একদিনে ৭,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৫১,২৯,০০০। নতুন প্রায় ৪,৮০,০০০ রোগী নিয়ে মোট আক্রান্ত ২৫,৫০,০০,০০০-এরও বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, প্রাণ গেছে ১,২৪০ জনের। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ৩৬,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২০০-র বেশি মানুষের। রোগী মিলেছে ৮৪,০০০। টিকার বুস্টার ডোজকে করোনার মোকাবেলার মূল চাবিকাঠি বলছেন মার্কিন সিডিসি প্রধান ডক্টর অ্যান্টনি ফাউচি। ইউরোপে সংক্রমণ বাড়ায় টিকা না নেওয়াদের জন্য কঠোর বিধিনিষেধের কথা ভাবছে জার্মানি সহ বিভিন্ন দেশ। অস্ট্রিয়ায় টিকা না নেওয়া প্রায় ২০ লাখ মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। উত্তপ্ত পোল্যান্ড বেলারুশ সীমান্ত। পোল্যান্ডে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের অভিযোগ, পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ইটপাথর ছুঁড়েছে শরণার্থীরা। এদিকে অভিবাসন সংকট ইস্যুতে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সময়ের সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠছে বেলারুশ পোল্যান্ড সীমান্তে অভিবাসন সংকট, ছড়িয়ে পড়ছে সহিংসতাও। পোল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দুদেশের সীমান্তে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে শরণার্থীরা। বেষ্টনী ভাঙার চেষ্টা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে দেশটির নিরাপত্তা বাহিনী। এদিকে বেলারুশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শরণার্থীদের স্টান গ্রেনেড সরবরাহের অভিযোগ তুলেছে পোল্যান্ড পুলিশ। দেশটির সীমান্ত সংস্থার মতে, কড়া নিরাপত্তার মধ্যেও চলতি বছরে এ পর্যন্ত শরণার্থীরা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছে ৫,০০০ বারের বেশি, যা গত বছর ছিল মাত্র ৮৮ বার। কয়েক সপ্তাহ ধরেই দুদেশের সীমান্তে অবস্থান কয়েক হাজার শরণার্থীর। তীব্র শীতে খোলা আকাশের নিচেই কাটাচ্ছে মানবেতর জীবন। তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের নানা দেশের নাগরিক। ইউরোপীয় ইউনিয়নে অস্থিরতা তৈরি করতে অভিবাসীদের সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বেলারুশের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করে সীমান্তে উত্তেজনার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছে বেলারুশ। এবার নতুন করে বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে হতাশা ছড়িয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সুপার ক্লাসিকোর ম্যাচে গোল পায়নি কোনো দল। গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে নামে আর্জেন্টিনা। চোট কাটিয়ে ফেরা মেসি ছিলেন ম্যাচের শুরু থেকেই। প্রথমার্ধে স্বাগতিকরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্রাজিল ছিল বিবর্ণ। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফেরে নেইমারহীন সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়র আশা জাগিয়েও চালের দেখা পাননি।
বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয় ফ্রান্সের। শেষ ম্যাচে ফিনল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে ফ্রান্স। 66 মিনিটে কারিম বেনজেমার গোলে লিড নেয় তারা। এর কিছুক্ষণ পর কিলিয়ান এমবাপ্পের ঝলক। ডি বক্স থেকে জোরালো শটে জাল খুঁজে নেন ফরাসি তারকা। এ নিয়ে বাছাই পর্বে 8 ম্যাচের সবগুলোতে জয় পেল দিদিয়ের দেশমের দল। এদিকে শেষ দিকে রোমাঞ্চে নরওয়ের বিপক্ষে জয় পেয়েছে নেদারল্যান্ডস। 84 মিনিটে বেরহুয়াইনের পর যোগ করার সময়ে গোল করেন মেমফিস ডিপাই। কাঙ্ক্ষিত জয়ে সরাসরি কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় লুই ফন গালের দল। চার জাতীয় টুর্নামেন্টে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে শেষ দিকে পেনাল্টি গোলে হতাশ লাল সবুজ। সাফের মতো এই টুর্নামেন্টেও শেষ বেলায় ডি বক্সে ভুল করে বসেন সাদউদ্দিন। 2-1 ব্যবধানে হেরে বিদায় নিল জামাল তপুরা। শুক্রবার শিরোপা লড়াইয়ে স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ সিশেলস। Right between him and the receiver. Oh, it's a penalty! ম্যাচ শেষের পথে তখন 1-1 সমতা। হঠাৎ রেফারির বাঁশি, বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত। শ্রীলঙ্কান ফ্যান্স অন देयर ফিট। ঠিক কি কারণে পেনাল্টি পরিষ্কার নয় রিপ্লেতেও। থ্রো ইনে ডি বক্সে আসা বল সাদের হাতে লেগেছিল ঠিকই, কিন্তু একই সময় আরেক খেলোয়াড় থ্রো ইন করতে বল হাতেও তুলেছিলেন। আইনগত দিক থেকে খেলা থামানোর কথা, কিন্তু মুহূর্তটা গোলমেলে। ঘোরের মধ্যে থাকা লাল সবুজের বিপক্ষে জয়সূচক গোল করতে ভুলেননি ওয়াসিম রাজিক। নাটকীয়তায় ভরা ম্যাচে 25 মিনিটে হতাশার শুরু। বার কয়েক আক্রমণে কোণঠাসা বাংলার রক্ষণে ফাটল ধরান রাজিক। গোল হজমে হুশ ফেরে। 33 মিনিটে আসে সুবর্ণ সুযোগ। জামালের কর্নার, তপুর হেড ছিল নিশানায়। হাত দিয়ে আটকিয়ে গোলের পথে বাধা হলেন লঙ্কান ডিফেন্ডার ডিকসন। লাল কার্ডের সিদ্ধান্ত রেফারির, পেনাল্টি পায় বাংলাদেশ। স্পেশালিস্ট তপু বর্মন এলেন স্পট কিক নিতে, কিন্তু পোস্টের উপর দিয়ে যায় তপুর শট। সমতায় ফেরার সুযোগ হাতছাড়া লাল সবুজের। বিরতির পর বদলায় বেঙ্গল টাইগার্সের অ্যাপ্রোচ। 10 জনের শ্রীলঙ্কার বিপক্ষে অল আউট অ্যাটাকে লেমোসের দল, তবে কাদা মাঠে বারবারই খেই হারাতে হয়েছে। বার কয়েক নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হওয়ার পর 71 মিনিটে বদলি নামা জুয়েল ফেরান সমতা। তবে পেনাল্টি গড়ে দিল পার্থক্য, যেখানে বাংলাদেশ মিস করে হতাশ আর লক্ষ্যভেদে বাজিমাত শ্রীলঙ্কার। আরও একটি টুর্নামেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।